বন্ধুরা এই মুহূর্তে আমরা যাচ্ছি মেরিন ড্রাইভ রোড দিয়ে। আপাতত লং একটা জার্নির পরে এসে একটু স্বস্তি ফিল হইতেছে। গাইস ফাইনালি আমরা কক্সবাজার। আমরা ট্রেনে উঠছি, এটা অনুভূতি বলে প্রকাশ করার কথা না। বসে না শহরে ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। একটি সফর শুধু ভ্রমণ নয়, এটি স্মৃতি, অভিজ্ঞতা আর বন্ধুত্বকে আরও গভীর করে তোলার একটি সুযোগ। আর ঠিক সেই অভিজ্ঞতাই আমরা পেয়েছি আমাদের এই কক্সবাজারের সফরে। সকাল থেকে রাত সব মুহূর্তই ছিল হাসি, মজা আর এক্সাইটমেন্টের অসংখ্য সুযোগ। বন্ধুবান্ধব সবাই মিলে একসঙ্গে যাত্রা শুরু করা, সমুদ্রের গর্জনধ্বনির কাছ থেকে দেখা, সূর্যাস্তের রং নিজের চোখে ধরা, তার মাঝে মধ্যে একটু দুষ্টমি, সব মিলিয়ে এই ট্যুরটা আমাদের জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। শুধু সমুদ্র দেখা নয়, আমরা দেখেছি ভ্রমণ কিভাবে মানুষকে বদলে দেয়, নতুন কিছু শেখায়, দলবদ্ধতা কিভাবে অর্জন করতে হয়, শিক্ষকদের নির্দেশনা, বন্ধুদের সঙ্গে বন্ডিং আর প্রতিটি নতুন জায়গার গল্প। এ সব কিছু মিলেই আমাদের এই সফরটি আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ও আনন্দদায়ক হয়েছে। ঘড়ির কাঁটায় সময় তখন সন্ধ্যে 7:30। আমরা সকল বন্ধুরা অর্থাৎ আমরা প্রাণীবিদ্যা বিভাগ 2021-22 সেশনের সকলে আস্তে আস্তে ক্যাম্পাসে গমন করতে শুরু করলাম, কেননা আমাদেরকে নির্ধারিত সময়ের ভিতর ক্যাম্পাসে নির্ধারিত কক্ষে অবস্থান করতে বলা হয়েছিল। আমাদের চোখে মুখে সকলের আনন্দের ছাপ, কেননা আমাদের এই অনার্স লাইফে সবচেয়ে বড় ট্যুরই হচ্ছে এটি। আমরা সকলে একসঙ্গে বসলাম এবং আমাদের শিক্ষক মহোদয়গণ আমাদেরকে নির্দেশনা দিলেন কিভাবে সকল পরিকল্পনা সাজানো হয়েছে। এরপর আমাদের দোয়া অনুষ্ঠান হলো, কারণ আমরা দীর্ঘ একটি যাত্রা করব এবং দীর্ঘ কয়েকদিন থাকবো একসঙ্গে, যেন সকলে সুস্থ এবং সুন্দরভাবে কাটাতে পারে এই ট্যুরটা। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমাদের সবাই মিলিয়ে দোয়া করলাম এবং এই দোয়ার কার্যটা পরিচালনা করলেন আমার বন্ধু জিয়াউর রহমান। এরপর আস্তে আস্তে আমরা কলেজ বাসে করে যাত্রা শুরু করলাম কমলাপুর রেল স্টেশনের দিকে। পথে মধ্যে আমরা সকল বন্ধুবান্ধব মিলে আনন্দ উৎসব করতে শুরু করলাম, কেননা আমরা আমাদের যাত্রাটাকে খুবই তীব্রভাবে এনজয় করতে চেয়েছিলাম। এরপর আস্তে আস্তে করে আমরা আমাদের বাসে করে কমলাপুর ট্রেন স্টেশনে পৌঁছে গেলাম। কমলাপুর রেল স্টেশনে পৌঁছে আমরা আমাদের যে নির্ধারিত ট্রেন অর্থাৎ যে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি আমরা খুঁজতে শুরু করলাম। আমরা গিয়ে দেখলাম নির্ধারিত যে ট্রেন লাইনটিতেই সেখানে দাঁড়িয়ে রয়েছে। আমরা আমাদের বগিটা খুঁজে নিয়েছিলাম। এখানে বলে রাখা ভালো, আপনারা যারা ট্যুর করবেন বা বিভিন্ন জায়গায় ট্রেন ভ্রমণ করবেন, আপনারা কয়েকদিন আগে অর্থাৎ 8 থেকে 10 দিন বা তারও আগে থেকে আপনারা ট্রেনের টিকিটটি সংগ্রহ করে রাখবেন। এতে করে হবে আপনাদের যে নির্ধারিত ট্রেন বা নির্ধারিত টিকিট এটি পেতে পরবর্তীতে সমস্যা হবে না এবং আপনাদের নির্ধারিত যাত্রাপথে আপনারা গমন করতে পারবেন। ট্রেনে ওঠার পর আমরা আমাদের নির্ধারিত স্থানগুলোতে ব্যাগপত্র রাখার পর আমরা প্ল্যাটফর্মে বের হয়ে গেলাম। এরপর আমরা একে একে ছবি তুলতে শুরু করলাম আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণের সাথে। আমরা বন্ধুরা একসঙ্গে মিলে ছবি তুলতে শুরু করলাম। আমাদের যাত্রাটা সুন্দর করার লক্ষ্যে আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা করতে শুরু করলাম, কিভাবে আমরা এত ঘন্টা একসঙ্গে যাব। আমাদের পাঠ্যসূচির একটা অংশ হিসাবে আমরা আজকে এক্সকারশনে যাচ্ছি কক্সবাজারে। মোটামুটি বলা যায় একটি শিক্ষা সফরের জন্য আমরা যাচ্ছি। এখানে আমাদের বিভিন্ন প্রাণী আমরা দেখব, প্রাণী নিয়ে আমরা গবেষণা করব, বিভিন্ন জীববৈচিত্র্যের রূপরেখাগুলো দেখব। আমরা এখন মাত্রই ট্রেনে উঠে বসলাম। ট্রেনে বসার মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ডরা এখানে মোটামুটি সবাই চলে আসছে। এখানে আমার পাশে যে বন্ধুটি আমার বসে আছে হচ্ছে আমার বন্ধু শাহাদাত। কখন ট্রেন ছাড়বে জানি না, নির্ধারিত সময়ের খানিকটা অতিক্রম করলো। নির্ধারিত সময়ের আশা করি নির্ধারিত সময় থেকে খুব একটা বেশি দেরি হবে না, যদিও আমরা রাতে ট্রেনে যাচ্ছি। এর মধ্যে আমার বন্ধু হৃদয় আসলো। অনেক দিন পর আমাদের একটা এক্সকারশনের মতোই আমাদের ট্যুর হচ্ছে। আমরা সব ফ্রেন্ডরা একসাথে যাচ্ছি 2 দিনের জন্য। সবাই খুব এনজয় করতেছে এবং সবার অনুভূতিটা খুব অন্যরকম একটা অনুভূতি। কিরকম লাগতেছে আসলে আমি নিজে অনেক এক্সাইটেড ছিলাম। লাস্ট 2-3 দিন যাবত অনেক এক্সাইটেড ছিলাম আজকের দিনটার জন্য। ট্রেনে উঠছি, এটা অনুভূতি বলে প্রকাশ করার কথা না। আর এইদিকে হাসিব ভাইয়া আমাকে তার সিটটা দিছে, এজন্য আমি আর অনেক খুশি। থ্যাংক ইউ হাসিব ভাইয়া। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের কিছুক্ষণ পর ছাড়লো। আস্তে আস্তে ট্রেন যখন তার গতি বাড়াচ্ছিল, আমাদের মনের আনন্দের পারও তো আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিল, কেননা আমরা খুব উদ্গ্রীবভাবে অপেক্ষা করতেছিলাম আমাদের ট্রেন কখন আস্তে আস্তে করে কক্সবাজার যাবে। আমাদের ট্রেন যখন যাত্রা শুরু করলো তখন আমাদের আনন্দ উচ্ছ্বাস আরও বেড়ে গেল। আমরা সবাই নাচ
নাচ গান করতে শুরু করলাম। এক একজন পছন্দের গানে, এক একজন পছন্দের নাচের তালে আমরা সবাই আনন্দ মুখরিত হয়ে আমাদের ট্রেনের বগিটি একটা নান্দনিকতার স্পন্দনে মুখরিত ছিল। আমাদের ট্রেনটি কমলাপুর ট্রেন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর এয়ারপোর্ট রেল স্টেশনে কিছু সময়ের জন্য থামলো। এরপর সেখান থেকে যাত্রী তুলে আবার সে তীব্র গতিতে যাত্রা শুরু করলো গন্তব্যের দিকে। আমরা কিছুক্ষণ পর অনুধাবন করতে পারলাম আশপাশটা একটু ঠান্ডা হয়ে আসছে এবং কিছুটা কুয়াশাও দেখা যাচ্ছে। যেহেতু ঢাকার ভিতরে ছিলাম এতক্ষণ, তাই আমরা কুয়াশা এবং ঠান্ডাটা ঠিকভাবে অনুভব করতে পারিনি। আস্তে আস্তে আমরা যাচ্ছি এবং আমরা ট্রেনের ভিতরে বিভিন্ন গান ছেড়ে নাচে একে অন্যের সঙ্গে আনন্দ উৎসব ভাগাভাগি করতেছিলাম। মনে হচ্ছিল আমরা এই ডিপার্টমেন্টের সবচেয়ে সুন্দর সময়ে উপভোগ করতেছি। ধীরে ধীরে আমাদের ট্রেন চলতেছিল এবং যখন সকালের আলোটা ফুটলো, এক নৈসর্গিক দৃশ্য আমাদের চোখে পড়ল। দুই পাশে সারি সারি পাহাড়, এর ফাঁকে ফাঁকে আমরা দেখতে পাচ্ছি ধান ক্ষেত, বিভিন্ন রকমের মাছের হ্যাচারি, নানা রকমের মানুষের একটা মেলবন্ধন। একের পর এক গ্রামে আমরা যখন পার হচ্ছিলাম, মনে হচ্ছে বাংলার রূপ, বাংলার প্রকৃতি আমাদের মনে ধরা দিচ্ছে। এই রূপ, এই প্রকৃতি দেখে হয়তো জীবনানন্দ দাশ আরও কিছু কবিতা বা আরও কিছু তার লেখা লিখতে পারতো বলে আমার মনে হলো। ঘড়িতে যখন মোটামুটি 7:15 বেজে গেছে, তখন আমরা বুঝতে পারলাম আমাদের ট্রেনটি আস্তে আস্তে করে স্লো হচ্ছে। আর বলতেই বাকি রাখে না, আমরা মোটামুটি কক্সবাজার রেল স্টেশনের কাছাকাছি এসে পৌঁছে গেছি। এরপর যখন আমরা কক্সবাজার রেল স্টেশনের কাছাকাছি আসলাম, আমরা দেখে মোটামুটি অবাক হয়ে গেলাম। আস্তে আস্তে করে আমাদের ট্রেনটি থামলো এবং ট্রেনটি থামার পর আমরা ট্রেন স্টেশনে নামলাম। প্ল্যাটফর্মে নেমে আমরা দেখে তো অবাক হয়ে গেলাম, কেননা এত চমৎকার, এত সুন্দর পরিপাটি একটি ট্রেন স্টেশন হতে পারে সেটা আমাদের ধারণা ছিল না। আমরা অনেক ধরনের ট্রেন স্টেশন দেখেছি, বিশেষ করে কমলাপুর বা তেজগাঁ বা এয়ারপোর্ট, সবগুলোতেই অনেকটা দূষণ ছিল, কিন্তু বাংলাদেশের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রেল স্টেশন বোধহয় এই কক্সবাজারেরটাই। এটা দেখে মনে হয় না এটা কোনো বাংলাদেশের বা আমাদের দেশের রেল স্টেশন, এটা দেখে মনে হয় ইউরোপ কিংবা আমেরিকার কোনো ট্রেন স্টেশন। এটা দেখতে অন কাইন্ড অফ একটা শপিং মলের মতো, যেমন বসুন্ধরা শপিং মল কিংবা যমুনা ফিউচার পার্ক, এরকম ধরনের একটা শপিং মলের মতো দেখায়। আমরা আস্তে আস্তে করে এক্সিট হয়ে গেলাম ট্রেন স্টেশন থেকে। বন্ধুরা, আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে চলে যাচ্ছি সামনের দিকে। আজকে প্রচণ্ড রোদ এবং রোদের তীব্রতাও খুবই বেশি এবং আমরাও আস্তে আস্তে যাচ্ছি আমাদের যে গন্তব্য, আমাদের যে নির্ধারিত হোটেল, সেই দিকে। প্রচণ্ড রোদ, ঠিক আছে, সানস্ক্রিন ছাড়া কেউ বের হবেন না, এটা একটা ডিসক্লেইমার দিলাম, ঠিক আছে। একদম সানস্ক্রিন এবং পসিবল হইলে সান প্রোটেক্ট করার জন্য, আই প্রোটেক্ট করার জন্য একটা ভালো সানগ্লাস ইউজ করা উচিত, এটা প্রেফারেবল, কি বলো? অবশ্যই। তো সবাই সাবধানে ঘোরা। অন কাইন্ড অফ একটা ভাড়া বিড়ম্বনায় পড়লাম। প্রথমে হচ্ছে কি আমরা যে ভাড়াগুলো বললাম, সে ভাড়াগুলো তারা হচ্ছে কি ঠিকভাবে নিচ্ছিল না, বাট আমরা যখন এখন যাইতে চাচ্ছিলাম তখন আর আবার ঠিকভাবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা যারা এইখান থেকে একেবারে বিচ পর্যন্ত যাবেন, তারা অবশ্যই ভাড়াটা নেগোসিয়েশন করে যাবেন। কেননা হচ্ছে গিয়ে ভাড়াটা যদি আগে নেগোসিয়েশন করে না যান, সেক্ষেত্রে আপনি ভাড়ার ক্ষেত্রে আপনি ঠকতে পারেন। সেক্ষেত্রে আপনাদের পরামর্শ থাকবে অবশ্যই আপনারা ভাড়াটা নেগোসিয়েশন করে একেবারে ফিক্সড করে তারপর হচ্ছে অটোতে উঠবেন। 200 থেকে 220 টাকা করে ভাড়া চুক্তি করে আমরা আমাদের নির্ধারিত জায়গায় গন্তব্য দিকে যাত্রা শুরু করলাম। যাত্রা শুরু করতে করতে ট্রেন স্টেশন থেকে আমরা দেখতে পেলাম দুপাশে চট্টগ্রামের পরিবেশটা খুবই সুন্দর, যদিও একটু মানুষজনের আনাগোনা বেড়ে গেছিল, কেননা এখন মোটামুটি পর্যটন সময়টা শুরু হচ্ছিল। আসলে অনুভূতিটা যখন আমরা ট্রেনে ছিলাম তখন বন্ধুদের সাথে নাচা গাওয়া সব মিলিয়ে ভালোই ছিল, কিন্তু কক্সবাজারে আসার পরে রেলওয়ে স্টেশন থেকে নামার পরে যে একটা সিন্ডিকেটের সম্মুখীন আমরা হলাম, সেটা আসলে একটা দুঃখজনক বিষয়, কারণ বেশ কিছুটা সময় আমাদের নষ্ট। অনুভূতি বাজে এবং ভালো দুটোর মাঝখানে। হোটেলে পৌঁছে যাওয়ার পর আমরা সকলের জন্য অপেক্ষা করতেছিলাম, কেননা আমরা যারা সকল সহপাঠীরা, আমাদের সমাজের শিক্ষকগণ যারা ছিলেন, তারা সকলে আসার জন্য অপেক্ষা করতেছিলেন। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে আমরা অবশেষে চলে আসলাম আমাদের যে নির্ধারিত হোটেল সেখানে। মোটামুটি একটা ঘোল খেয়ে গেলাম। আমরা আসলে এক্স্যাক্টলি লোকেশনটা চিনতেছিলাম না, যার কারণে আমাদের একটু বেগ পেতে হয়েছিল। অবশেষে আসার মাধ্যমে আমরা আমাদের রুম বুকিং করব। আশা করি আমরা রুম বুকিংটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করতে পারবো। এরপর আমাদের রুমে গিয়ে অন্তত দীর্ঘ একটা জার্নি করার পর যে একটা রেস্ট নেওয়া দরকার,
সেটা নিব। আমাদের জন্য নির্ধারিত কক্ষের চাবি পাওয়ার পর আমরা কক্ষে চলে গেলাম। হোটেল রুমে চলে যাওয়ার পর দেখলাম হোটেল রুমের ডেকোরেশনটা খুব সুন্দর ছিল। এখানে হচ্ছে গিয়ে এসি ছিল এবং টেলিভিশন ছিল, সুন্দর একটা মিরর ছিল, ওয়ার্ড্রোব ছিল, বিশেষ করে একটা জায়নামাজও ছিল। যদি নামাজ পড়তে কেউ আগ্রহী হয় তাহলে নামাজ পড়ার জন্য ব্যবস্থা ছিল। এটা খুবই চমৎকার লেগেছিল এবং খুবই সুন্দর লেগেছিল হোটেল কর্তৃপক্ষের এই আয়োজনটা। আমরা মোটামুটি পরিপাটি হয়ে আমাদের নির্ধারিত স্থানে, অর্থাৎ সকালের যেখানে নাস্তা করানো হবে, হোটেলের 2 তলায় ওদের রেস্টুরেন্ট রয়েছে, সেখানে আমরা চলে গেলাম। সেখানে আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট সম্পন্ন করলাম। সকালের খাওয়া দাওয়া সম্পন্ন করার পর আমাদের সম্মানিত শিক্ষকগণ একটা মিনি ব্রিফ দিল। এরপর পরবর্তী যে স্টেপটা বা পরবর্তী যে আমাদের কর্মকাণ্ডটা সেটা হচ্ছে BFRI, অর্থাৎ বাংলাদেশ ফিশ রিসার্চ ইনস্টিটিউট। সেখানে আমাদের বিভিন্ন গবেষণামূলক কার্যক্রম দেখানো হবে, একটা সেশন নেওয়া হবে প্রাণীদের নিয়ে বিভিন্ন গবেষণা, বাংলাদেশ সরকারের পরিকল্পনা এবং আমাদের যে পাঠ্য বইয়ের যে বিভিন্ন বিষয় রয়েছে এবং আমাদের বিভিন্ন কোর্সের যে অংশ রয়েছে এবং এর রিলেটেড যে বিভিন্ন পড়াশোনা রয়েছে সেগুলো আমরা বাস্তবভাবে দেখার জন্য আমরা BFRI-তে গমন করব। কিছু বলো নাস্তা সম্পর্কে, কিছু বলো। খাবারটা খুবই ভালো লাগতেছে, যদিও খাবারের মানটা কিরকম জানি না। টেস্ট করে বলো খাবারের মান। বাংলাদেশের সামুদ্রিক সম্পদ গবেষণা, উন্নয়ন ও সংরক্ষণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর একটি হলো বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট কক্সবাজার। দেশের দীর্ঘ সমুদ্রসীমা, বিশাল উপকূল এলাকা এবং সমুদ্রভিত্তিক জীববৈচিত্র্যকে কেন্দ্র করে এই কেন্দ্রটি মূলত সামুদ্রিক মৎস্য গবেষণা পরিচালনা করে থাকে। BFRI কক্সবাজারে পৌঁছেই আমরা শুরুতে গ্রুপ ফটো তুললাম, কেননা আমরা আমাদের যে এক্সকারশনের রিপোর্ট রাইটিংটা লিখব সেখানে উপরে হচ্ছে গিয়ে প্রথমেই আমাদের গ্রুপ ফটোটা দিতে হয়। এই জন্য আমরা আমাদের ব্যানার সহ আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণ মিলে আমরা একসঙ্গে একটা গ্রুপ ফটো সেশন করলাম। এরপর আস্তে আস্তে করে আমরা আমাদের যে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য, সেশনটি করার জন্য BFRI এর ভিতরে প্রবেশ করলাম। BFRI এর ভিতরে প্রবেশ করে আমরা একটি সেশন রান করলাম। সেখানে সম্মানিত যে বৈজ্ঞানিক কর্মকর্তা স্যার রয়েছেন তিনি আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিলেন, বিভিন্ন ধরনের পরিকল্পনা, বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, সরকার কিভাবে হচ্ছে গিয়ে মৎস্য চাষীদের জন্য কাজ করে, তারা কি কি জাত নিয়ে কাজ করে, বিশেষ করে কোরাল, কাঁকড়া, বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, বিপন্ন প্রজাতির মাছ, তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকে, সেগুলো আমাদেরকে জানালো এবং আমাদের যে কোর্স রিলেটেড বিভিন্ন যে ধারণা রয়েছে সেগুলো আমাদের ম্যামরাও আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো। সুন্দর একটি সেশন হওয়ার পর আমরা BFRI-টা ঘুরে দেখলাম। মৎস্য নিয়ে বিভিন্ন গবেষণার সামগ্রী বা মৎস্য নিয়ে যে ধরনের গবেষণাগুলো এখানে হয় আমরা মোটামুটি দেখার চেষ্টা করলাম এবং এখানে যিনি বৈজ্ঞানিক কর্মকর্তা ছিলেন তিনি হচ্ছে আমাদের বেসিক ধারণাগুলো দিয়েছেন। আমরা এখান থেকে অনেক নতুন নতুন ক্ষেত্রগুলো জানতে পেরেছি, যেমন ধরেন কোরাল মাছের বিভিন্ন ধরনের গবেষণা, কিংবা চিংড়ি মাছের বিভিন্ন ধরনের গবেষণা, কিংবা কাঁকড়ার নতুন নতুন জাত নিয়ে গবেষণা। এমন এমন জিনিসগুলো আমরা আজকে জানতে পারলাম যেগুলো আগে আমরা জানতাম না, বা এগুলো নিয়ে আসলে বাংলাদেশে গবেষণা হয় বা গবেষণার ক্ষেত্র রয়েছে, এই জিনিসগুলো তেমন একটা জানতাম না। আসার অভিজ্ঞতাটা খুবই ভালো। জার্নিতে অনেক মজা হয়েছে, যেটা লিটারেলি আসলে মজা হয়েছে। আর বিশেষ করে ট্রেন জার্নি ছিল। আমি সবসময় প্রেফার করি ট্রেন জার্নি, কারণ আমি উত্তরবঙ্গের, আমি সবসময় ট্রেনেই যাতায়াত করি। এখন পর্যন্ত ট্রেন নিয়ে কখনো বোর হয়। কোরাল মাছ সম্পর্কে জানলাম, বাগদা চিংড়ি সম্পর্কে জানলাম, কাঁকড়ার প্রজনন সম্পর্কে জানলাম। এগুলো আগে জানতাম না অবশ্য, ঠিক আছে, কিন্তু এখানের এই যে ভাইটা ছিল খায়রুল আলম, উনি এত সুন্দরভাবে বুঝাইছে যে এগুলো আর বাদবে না আমাদের। সেমিনারের মধ্যে আমরা অনেক কিছু জানতে পারছি, যেমন হচ্ছে প্রজনন, তারপর হচ্ছে তোমার 117 রকমের প্রাণীর পর্যবেক্ষণ, কীভাবে এটাকে ধরে রাখা যায় এবং এটার গবেষণার আরও কীভাবে ফার্টিলাইজেশন, মানে এগুলো সম্পর্কে আরও অনেক সুন্দরভাবে বিস্তারিত জানতে পারলাম। হচ্ছে এখানকার FBRI অফিসার হচ্ছে জনাব খায়রুল ইসলাম স্যার ছিল মূলত চিল করার জন্য আর কি। তো চিল তো হইতেছে কিছুটা, কিন্তু আমার মন মতো হইতেছে না, কারণ হচ্ছে ট্যুরে আসে মানুষ চিল করতে, আর আমরা আছি দৌড়নির উপর, না পাচ্ছি খাওয়া টাইম, না পাচ্ছি ঘুমানোর টাইম, এমন একটা সায়েন্টিস্ট ছিলেন ফিশারিজের, যিনি আমাদের সমস্ত কিছু মৎস্য প্রজনন কেন্দ্র সম্পর্কে, অ্যাকোয়ারিয়াম সম্পর্কে আমাদের বিস্তারিত বলেছেন। আমরা সেই শিক্ষাটা লাভ করে অনেকটা উপকৃত হয়েছি।
BF-RI-তে আমরা সকল কর্মকাণ্ড শেষ করার পর আস্তে আস্তে আমরা হোটেল রুমের দিকে গমন করতে শুরু করলাম, কেননা আমাদের লাঞ্চের টাইম হয়ে যাচ্ছিল। লাঞ্চের টাইম হয়ে যাওয়ার কারণে আমরা আস্তে আস্তে হোটেল রুমে গমন করলাম। এরপর আমরা আমাদের বিভিন্ন যে রুটিন অনুযায়ী যে আমাদের নির্ধারিত কর্মকাণ্ডগুলো রয়েছে সেগুলো করব। দুপুরের খাবার সম্পন্ন করার পর আমরা একটু বিরতি নিলাম, যে যার মতো করে একটু বিশ্রাম নিলাম, কেননা বিকালটা আমরা একটু হাঁটাহাঁটি করব এবং রিল্যাক্সভাবে কাটাবো এই পরিকল্পনা ছিল। বিকালটায় আমরা একটু বিচের কাছে গিয়ে একটু আনন্দ উপভোগ করলাম, বিকেলের সৌন্দর্যটা উপভোগ করলাম, কেননা সমুদ্রের তীরে গিয়ে আপনি যখন গোধূলি লগ্নে দাঁড়াবেন এই সৌন্দর্যটা কখনোই বোঝানো যায় না, কখনোই নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যায় না, যতই আপনাকে ক্যামেরা লেন্স দিয়ে দেখানোর চেষ্টা করা হোক না কেন। এরপর আমরা আমাদের রাতের নির্ধারিত যে কর্মকাণ্ড রয়েছে অর্থাৎ রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, সেখানে গমন করার জন্য আমরা প্রস্তুত হব। এই জন্য আমরা সন্ধ্যার পূর্বেই আমাদের নির্ধারিত হোটেল কক্ষে প্রবেশ করলাম, ফ্রেশ হয়ে আমাদের যে নির্ধারিত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব সেটার জন্য আমরা প্রস্তুতি নিলাম এবং আমাদের শিক্ষক মহোদয়গণ আমাদেরকে বিভিন্ন নির্দেশনা দিলেন কিভাবে আমরা প্রাণীগুলো অবজার্ভ করব এবং কোন প্রাণীগুলো আমাদের অধ্যয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের ধারণা দেওয়ার পর আস্তে আস্তে করে আমরা যাত্রা শুরু করলাম। আমরা সবাই একটা সিরিয়াল দিলাম, আমরা যারা যারা এসেছিলাম সবাই একটা সিরিয়াল দিয়ে একটা লাইন দিয়ে একে একে করে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করার পর আমরা দেখতে পেলাম নানা রকমের বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের বিরল প্রজাতির প্রাণী। পৃথিবীতে এত ধরনের প্রাণী, এত ধরনের মাছ, এত ধরনের সামুদ্রিক জীব বৈচিত্র্য ধরনের প্রাণী রয়েছে, এগুলো কখনো চোখে না দেখলে বিশ্বাস করার মতো না। এতদিনে অনেক কিছু আমরা হয়তো পাঠ্য বইয়ে বা আমরা আমাদের কোর্সগুলোর ভিতরে বিভিন্ন টপিক ওয়াইজ আমরা পড়েছি, বিভিন্ন প্রাণীর গবেষণা করার মাধ্যমে পড়েছি, কিন্তু আজ আমরা বাস্তবিকভাবে দেখতেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইকোসিস্টেম টাইপের গড়ে দেওয়া হয়েছে, এখানে কৃত্রিমভাবে ঝর্ণার পানি পতিত হচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু মাছ রয়েছে। খুবই সুন্দর একটা ইকোসিস্টেম এখানে গড়ে দেওয়া হয়েছে, কত ধরনের কালারফুল মাছ রয়েছে এখানে আপনারা দেখতে পাবেন। অনেক মানুষ হয়তো এখানে তারা এসছে এগুলো দেখার জন্য, এর পাশাপাশি তারা এখানে এই মাছগুলোকে খাবার খাওয়ানোর জন্য উদ্যত হয়েছে এবং তারা এই মাছগুলোকে বিভিন্ন ধরনের মনের মতো করে খাবার হচ্ছে গিয়ে ভিতরে যাচ্ছি, আরও নতুন নতুন প্রজাতির মাছ দেখতেছি। সত্যি খুবই আনন্দিত লাগতেছে এবং আমার জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পাচ্ছে যে এত ধরনের মাছ আমরা বইতে পড়ে আসছি বা আমরা আমাদের পরীক্ষা খাতায় লিখে আসছি, বাট আজকে আমরা দেখতে পাচ্ছি একেবারে বাস্তবিক অর্থে এই মাছগুলো কেমন হয়, তাদের জীবন বৈচিত্র্যটা কেমন, তাদের জীবনকাল তারা কিভাবে অতিবাদ করে, তাদের আকৃতি কেমন হয়, একেবারে যখন আমি নিজ চোখে দেখতে পাই তখন এটা সত্যি খুবই আনন্দদায়ক একটা অনুভূতি কাজ করে। সামুদ্রিক প্রাণীর এত সুন্দর একটি কৃত্রিম অ্যাকুরিয়াম রয়েছে এটা আমাদের জানা ছিল না। এটা আমরা দেখার পর খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা অনুভূতি হলো। এখানে আমরা বিভিন্ন ধরনের প্রাণী, বিভিন্ন ধরনের জীব বৈচিত্র্য, বিভিন্ন ধরনের টিকে থাকা প্রাণী বর্তমানে রয়েছে, আগে ছিল, এরকম বিভিন্ন ধরনের প্রাণী আমরা দেখলাম। সুন্দর করে তাদেরকে সাজিয়ে রাখা হয়েছে। এখানে সবচেয়ে একটি বিশ্বত্ব বিষয় হচ্ছে জীবন্ত মাছের অ্যাকুরিয়াম। এখানে সামুদ্রিক বিশাল বিশাল মাছ অর্থাৎ হাঙর থেকে শুরু করে একেবারে ছোট কাঁকড়া পর্যন্ত প্রত্যেকটি মাছের বা প্রত্যেকটি প্রাণীর রেপ্লিকা রয়েছে, বিভিন্ন জীবন্ত প্রাণী রয়েছে। এগুলো একেবারে অ্যাকুরিয়ামটা এমনভাবে সাজানো আপনার 3 দিক থেকে পানি থাকবে, 3 দিক থেকে সেই মাছগুলো, সেই প্রাণীগুলো হেঁটে বেড়াবে। আপনার কাছে মনে হবে আপনি নিজে সমুদ্রের তলদেশে রয়েছেন, আপনি সমুদ্রের তলদেশ থেকে এই প্রাণীগুলোকে অবজার্ভ করছেন। একটা বিষয় বলে রাখা ভালো, এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের টিকিট ছিল জনপ্রতি 300 টাকা করে। আসলে রিয়েলিস্টিক মনে হলো? একদম রিয়েলিস্টিক বন্ধু, মানে অনেক ভালো লাগতেছে এখানে এসে। সবচেয়ে সুন্দর একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে তারা আমাদের এক্সিট করার জন্য একেবারে 3 তলা থেকে খুব সুন্দর একটা কাঠের সিঁড়ি করেছে। অর্থাৎ সিঁড়িটা এমন যে যখন আগের যুগের রাজা বাদশারা তাদের ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য যেরকম সিঁড়ি তৈরি করতো অনেকটা এরকম খুব সুন্দর একটা ডিজাইনে তারা গুছিয়ে এক্সিট করার জন্য চেষ্টা করেছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে আমরা বের হয়ে বিভিন্ন ধরনের গ্রুপ ছবি তুললাম, আমাদের সম্মানিত শিক্ষক মহোদয়গণের সঙ্গে ছবি তুললাম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড বাণিজ্য মেলা এবং রাতে একটু মার্কেট ঘোরা এবং হালকা একটু বিচের স্নিগ্ধ হাওয়া নেওয়ার পর আমরা আস্তে আস্তে হোটেলের দিকে গমন করলাম, কেননা আমাদের নির্ধারিত সময়ে রাতের ডিনারটা সম্পূর্ণ করতে হবে। আমাদের আজকের ডিনারে ছিল খুবই চমৎকার খাবার, কোরাল মাছ, শুটকি মাছ, বিভিন্ন ধরনের সালাদ, ডাল, এগুলো দিয়ে আমরা আমাদের ডিনারগুলো শেষ করলাম। ডিনার শেষ করে আস্তে আস্তে করে আমরা গমন করলাম আমাদের
রুম কক্ষে, অর্থাৎ আমাদের নির্ধারিত রুমে। এখানে গিয়ে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিলাম, সারা রাত আমরা গল্প করলাম। সারা রাত বলা যায় না, মোটামুটি রাতের 1/3 আমরা গল্প করলাম। এরপর আস্তে আস্তে আমরা ঘুমিয়ে গেলাম, কেননা আমাদের ঘুম থেকে আগামীকাল উঠতে হবে। পরবর্তী দিন আমাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে। আমরা মেরিন ড্রাইভ ঘুরবো, আমরা সি বিচগুলো ঘুরবো, আমরা হিমছড়িতে যাবো। এই জন্য আমরা ঘুমিয়ে গেলাম। সকালের জন্য আমরা অপেক্ষা করলাম। আমরা সকাল সকাল উঠে আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে আমরা তাড়াতাড়ি নাস্তা করতে চলে গেলাম। নাস্তা করে এসে আমরা রেডি হলাম, কেননা আজকে আমরা খুবই ইউনিক জায়গা ঘুরবো, খুবই চমৎকার জায়গাগুলো অবজার্ভ করব। এই সকালের নাস্তা করার ফাঁকে আমরা একটু অ্যাডভেঞ্চারও করে আসলাম। আমরা 3 বন্ধু, আমি, হৃদয় এবং শুভ মিলে চিন্তা করলাম একটু সমুদ্রটা আবার দেখে আসি। তাই যেই বলা সেই কাজ, একটা অটো নিয়ে তাড়াতাড়ি করে আমরা সি বিচে চলে গেলাম। একটু নিরিবিলি পরিবেশে দেখার কারণে সকাল সকাল চলে আসছি, কারণ হচ্ছে মানে প্রত্যেকটা টাইমে দেখতে হবে যে সমুদ্রের এক এক রূপ, দুপুরবেলা এক এক রূপ, সকালবেলা এক এক রূপ, বিকেলে এক এক রূপ। তো সকালের সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা চলে এসেছি। একদম খুবই সুন্দর লাগতেছে। এখন পরিবেশটাও মোটামুটি ঠান্ডা, কেননা আর একটু পরেই মানে তীব্র রৌদ্র শুরু হবে। তখন আমাদেরকে একেবারে সানস্ক্রিন মেখে আসতে হবে, এরকম একটা অবস্থা তৈরি হবে। আপনারাও দেখতে থাকুন এই কক্সবাজারের সৌন্দর্য। কক্সবাজার হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং সবচেয়ে লম্বা সমুদ্র সৈকত, তার একটা অংশতে আমরা এখানে আসছি। আপনারাও এখানে দেখতে থাকুন আমাদের সঙ্গে। সমুদ্রের যে স্রোত, সমুদ্রের যে ঢেউ, এই জিনিসগুলো আমাদের সত্যি আকৃষ্ট করে, আমাদেরকে আকর্ষণ করে। সমুদ্রের এই বিশালতাকে আমরা অনেক সময় উপভোগ করতে চাই, অনেক সময় উপলব্ধি করতে চাই, তখন আমাদেরকে সমুদ্রের তীরে আসতে হয়। সমুদ্রের তীরে এসে আমাদেরকে দেখতে হয় যে সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। দেখলাম সৌন্দর্য দেখে আমাদেরকে আবার ফোন করা হলো, ফোন করে বলা হলো তাড়াতাড়ি আমাদেরকে ডাকছে, কারণ আমাদের চাঁদের গাড়ি অপেক্ষারত রয়েছিল। তাই আমরা দ্রুত করে দৌড়ে ঝাঁপ দিয়ে, বন্ধুরা এখন একেবারে তীব্র দৌড় দিয়ে আমাদেরকে যাইতে হইতেছে। আমাদের হচ্ছে গিয়ে গাড়ি ছাইরা দিতেছে, আমরা চাঁদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা এখন বিচ থেকে এক দৌড়ে দৌড় দিয়ে আমাদের হোটেলের সামনে চলে যাচ্ছি। কি শুভ, এক্সাইটেড। আমরা আমাদের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আজকে আমরা আমাদের যে পাঠ্য বইয়ের অংশ, অর্থাৎ আমাদের যে নদীর মোহনায় যে আমরা ইকোসিস্টেমটা দেখবো, সেখানে আমরা এখন যাচ্ছি। সকালের নাস্তার পর যে সমুদ্র সৈকতে চলে গিয়েছিলাম, তারপর এসে দেখি আমাদের চাঁদের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তাই আমরা চাঁদের গাড়িতে উঠে গেলাম, আমাদের নির্ধারিত আসন গ্রহণ করলাম। এরপর আস্তে আস্তে করে আমাদের চাঁদের গাড়ি যাত্রা শুরু করতেছিল মেরিন ড্রাইভ রোড দিয়ে। একটু শহরের একটু বাইরে যাওয়ার পর আমরা আমাদের আসল সৌন্দর্যটা দেখা শুরু করলাম। মেরিন ড্রাইভ রোড দিয়ে সমুদ্র এবং দুই পাশের রাস্তা, ঝাউবন এত চমৎকার লাগতেছিল, মনে হচ্ছিল পৃথিবীর স্বর্গ বোধহয় আমাদের এই কক্সবাজারই। স্বর্গ বলা যায়, কেননা পৃথিবীর সবচেয়ে লংগেস্ট সি বিচ সেটা আমাদের এই কক্সবাজারই। এটা আমাদের বাংলাদেশের একটি গর্ব এবং বাংলাদেশের একটি অহংকার। এই সম্পদ মহান আল্লাহ তাআলা প্রকৃতি ভূদানের মাধ্যমে আমাদেরকে দান করেছেন। তাই আমাদেরও উচিত এই সৌন্দর্যটাকে মেনটেন করা, আমাদের সকল পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, যেন বিশ্বের দরবারে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। সারা বিশ্ব থেকে মানুষ আমাদের এই কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘুরতে আসে। দুই পাশে সারি সারি গাছ, এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, যা মনে হচ্ছিল কোনো শিল্পী হয়তো তার রং তুলির আঁচড় দিয়ে এই সুন্দরভাবে এই চিত্রগুলো অঙ্কন করে রয়েছে। আমরা স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরা চলে যাচ্ছি। আমরা উপরে উঠলাম, উপরে চাঁদের গাড়ির উপরে উঠে আমরা হাত বাড়িয়ে দিলাম, আমরা বিভিন্ন ধরনের সৌন্দর্য উপভোগ করলাম। এভাবে আস্তে আস্তে করে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্পট, দ্বিতীয় দিনের প্রথম স্পট, সেটা হচ্ছে পাটুয়াটেক সি বিচ। পাটুয়াটেক সি বিচে পৌঁছানোর পর আমাদের গাড়ি, চাঁদের গাড়ি থেমে গেল। এরপর আমরা আস্তে আস্তে নেমে পড়লাম পাটুয়াটেক সি বিচে গমন করার জন্য। সৌন্দর্য এখানে পাটুয়াটেকে আমরা বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী দেখলাম, বিভিন্ন ধরনের কাঁকড়া দেখলাম, স্টার ফিশও দেখলাম, এবং এগুলো আমরা অবজার্ভ করলাম। খুবই সুন্দর লাগতেছিল। আমরা দৌড়ঝাঁপ মারলাম, সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল এই বুঝি আমাদের সুন্দর সময়গুলো আমরা কাটাতে পারছি। একে অপরের সঙ্গে আলিঙ্গন করলাম। সত্যি বলতে আসলে সমুদ্রের সৌন্দর্য কখনো এক্সপ্লেন করে বলা যায় না। সমুদ্রের যে কলকাকুলি বা স্রোতের যে শব্দ, এটা শুনতে মনকে শান্ত করে দেওয়ার মতো একটা অনুভূতি তৈরি হয়। বিশেষ করে সেটা হয় যদি পৃথিবীর সবচেয়ে লংগেস্ট সি বিচ অর্থাৎ কক্সবাজার। আপনি বা আপনার মন বা আপনার পরিবার নিয়ে আপনি এখানে অবশ্যই ঘুরতে আসতে পারেন। ঘুরতে এসে আপনার মনের যত ক্লান্তি রয়েছে সেগুলো দূর হয়ে যাবে অটোমেটিক্যালি। কেননা আপনি এই সমুদ্রের সামনে যখন একটু মন স্থির করে দাঁড়াবেন বা সুন্দরভাবে উপভোগ করবেন, তখন আপনার ভিতর বা আপনার মনের বা আপনার পরিবারের সকল সদস্যদের প্রতি আপনার যে একটা ভালোবাসাটা আরও বেড়ে যাবে। কেননা ভ্রমণ মানুষকে আরও
নতুন কিছু চিন্তা করতে সাহায্য করে, নতুনভাবে নিজেকে জানতে সাহায্য করে। দেখুন এই মুহূর্তে আমার বন্ধু জুয়েল, সে আমার গলায় এমন একটা মালা দিয়েছে যেটা আসলে কোনো ভিত্তিহীন একটা মালা। এটা কি ফুল আমি নিজেও জানি না। এতে করে আমরা আমাদের লাঞ্চের জন্য ডাক পেলাম। এরপর আমরা লাঞ্চের জন্য চলে গেলাম এই পাটুয়াটেক সি বিচের পাশেই একটা রেস্টুরেন্টে। আমরা আমাদের লাঞ্চটা সম্পন্ন করলাম। খুবই সুন্দর এবং খুবই চমৎকার রান্না ছিল। এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমাদের চাঁদের গাড়িতে আমরা উঠলাম, কেননা চাঁদের গাড়ির পরবর্তী গন্তব্য ছিল ইনানি বিচ। এরপর চাঁদের গাড়িতে যেতে যেতে মেরিন ড্রাইভ রোডের অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা ইনানি বিচ পৌঁছে গেলাম। এখন আমরা চলে আসলাম হচ্ছে ইনানি বিচে। আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এখানের আশপাশটা কীরকম। আমরা এতক্ষণ অনেকে গোসল করছি, অনেকে গোসল করিনি, বাট এখন আমরা আস্তে আস্তে সামনের দিকে গমন করতেছি। প্রায় 3:15টার মতো এখন বেজে গেছে। এখানের পরিবেশটা খুবই এখন সুন্দর, কেননা সূর্য প্রায় ডুবতেছে এরকম একটা অবস্থা। সূর্য হয়তো আর ঘন্টাখানেক বা 2 ঘন্টা থাকবে, কেননা এখন মোটামুটি শীতকালের দিকে চলে আসছি। আমরা এখানে ঘোরাঘুরি করব, যারা এখানে গোসল করতে চায় তারা এখানে গোসল করবে। আমরা ফ্রেন্ডসরা মিলে যারা আসছি আপনাদেরকেও ফুললি দেখানোর চেষ্টা করব। এখানে মোটামুটি মানুষের আনাগোনাটা একটু বেশি, এবং এখানে আপনারা অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। সমুদ্রের পাশে সুন্দর করে বসে থাকতে পারবেন, আর বসে থাকার জন্য বা ঘোরার জন্য এটা একটা পারফেক্ট একটা জায়গা। ইনানি বিচে পৌঁছানোর পর আমরা সমুদ্রের ভিন্ন ধরনের একটা সৌন্দর্য দেখতে পেলাম। সেটা হচ্ছে এখানে কোরাল পাথর রয়েছে। যদিও ইনানি বিচটা গোসল করার জন্য বা সমুদ্রে স্নান করার জন্য খুব একটা উপযোগী নয়, কারণ এখানে বিভিন্ন ধরনের কোরাল পাথর রয়েছে যেগুলোতে আপনার হাত পা কেটে যেতে পারে। তাই এটা একটা পরামর্শ থাকবে, আপনারা যারা ইনানি বিচে আসেন খুব একটা সমুদ্রে নামার চেষ্টা করবেন না, কেননা এখানে আপনি নামলে আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। ইনানি বিচের আর একটা বিশেষত্ব হলো এখানে যখন ভাটার সময় আসবেন তখন আপনি বিভিন্ন ধরনের পাথরের সৌন্দর্য দেখতে পাবেন, যেগুলো হচ্ছে গিয়ে সেন্ট মার্টিনে দেখা যায়, কোরাল আইল্যান্ডগুলোতে দেখা যায়। ইনানি বিচের আরও একটি সৌন্দর্যমণ্ডিত দিক হলো এখানে একটি নদী এসে মিশে গেছে, অর্থাৎ নদীর মোহনা। এখানে নদীর মোহনা থাকার কারণে এখানে জীববৈচিত্র্য আরও সুন্দর এবং আরও চমৎকার, কেননা নদীর প্রাণী এবং সমুদ্রের পানি এখানে মিলেমিশে একাকার হয়ে যায়। ঘোড়া চালালাম, আমরা ঘোড়ায় পিঠে চড়লাম। এখানে অনেকটা বিকেল হয়ে যাওয়ার কারণে আমরা দেখতে পেলাম সূর্যের আলোটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার লাগতেছিল, যার কারণে আমাদের ছবিগুলো খুবই সুন্দর হচ্ছিল, আরও ভালো হচ্ছিল। তাই এখান থেকে আমরা প্রচুর ছবি তুললাম। কেউ ঘোড়া চালালো, কেউ ওয়াটার বাইক চালালো, কেউ এখানে হচ্ছে গিয়ে স্যান্ড বাইক চালালো। এরপর আস্তে আস্তে আমরা আমাদের চাঁদের গাড়িতে উঠে গেলাম, কারণ এই স্পটে আমরা যে জিনিসগুলো অবজার্ভ করলাম সেগুলো মোটামুটি দেখা হয়ে গিয়েছিল। আমরা হিমছড়ি ঝর্ণা এবং হিমছড়ি বৃষ্টি দেখার জন্য হিমছড়িতে গিয়ে থামলাম। হিমছড়ি পাহাড়ে ওঠার পর আমরা দেখতে পেলাম এখানে কাজ চলমান, অর্থাৎ ঠিকভাবে এখানে ডেকোরেশনটা নেই। তাই আমরা ওভাবে না থেকে আমাদের হিমছড়ি যে সি বিচটা রয়েছে এটার সৌন্দর্য দেখার জন্য হিমছড়ি সি বিচে গমন করলাম, কেননা তখন মোটামুটি একেবারে সন্ধ্যা হয়ে যাওয়ার আগাগ মুহূর্ত। হিমছড়ি পাহাড়ের এখানে কাজ চলমান থাকার কারণে এটা দেখতে পেলাম না। তাই আমরা পাহাড় থেকে নেমে আমরা যাত্রা শুরু করলাম হিমছড়ি সি বিচের দিকে। করে আমরা এই সূর্যাস্তের সৌন্দর্যটা দেখতে শুরু করলাম, কেননা এই রক্তিম সূর্য আপনি যখন দেখবেন আপনার মনের শান্তি, আপনার মনের তৃপ্তি আপনি খুঁজে পাবেন। তাই সব কিছু মিলিয়ে আমরা এই সূর্যাস্তের দিকে মন দিলাম। এরপর আস্তে আস্তে একটু হাঁটাহাঁটি করলাম। এরপর যখন সানসেট হয়ে গেল, আস্তে আস্তে করে সন্ধ্যা হয়ে গেল, তখন এই হিমছড়ি বাজারের দিকে একটু গেলাম। হিমছড়ি বাজারটা ভ্রমণ করে আবার আমরা আমাদের চাঁদের গাড়িতে উঠলাম। আজকের দিনের মোটামুটি আমাদের কার্যক্রম এখানেই শেষ হয়ে গেল। তারপর আমরা আমাদের চাঁদের গাড়িতে উঠে আমাদের নির্ধারিত যে গন্তব্য অর্থাৎ আমাদের হোটেলের দিকে যাত্রা শুরু করলাম। হোটেলে গিয়ে আমরা একটু রেস্ট করলাম এবং আমরা বন্ধুরা সবাই মিলে আলোচনা করলাম আজকের দিনটা সম্পর্কে। সারাদিনের ধকল শেষ করে আমরা একটু রেস্ট করলাম। এরপর সন্ধ্যার পর আমরা আস্তে আস্তে গমন করতে শুরু করলাম কক্সবাজারের যে বাজারটা রয়েছে সেখানে বিভিন্ন ধরনের শুটকি, বিভিন্ন ধরনের সামুদ্রিক প্রাণী, বিভিন্ন ধরনের সামুদ্রিক কোরাল, বিভিন্ন ধরনের শামুক, ঝিনুক ইত্যাদি দিয়ে খুব নান্দনিকভাবে তারা সাজিয়েছেন। সেখান থেকে আমরা অনেকে আচার কিনলাম, অনেকে বিভিন্ন তৈজসপত্র কিনলাম সামুদ্রিক প্রাণী দিয়ে তৈরি করা। সেগুলো দেখে আস্তে আস্তে আমরা গমন করতে শুরু করলাম মাছ বাজারের দিকে। অর্থাৎ সমুদ্রের পাশে এসে যদি আমরা সি ফুডই না খাই তাহলে তো সমুদ্র ভ্রমণটা একেবারে অপূর্ণ থেকে যায়। লাবণী পয়েন্টে গিয়ে আমরা কয়েকটা সি ফুডের দোকান চয়েস করলাম আইটেম খেতে, যেমন অক্টোপাস, স্কুইড, লবস্টার, কোরাল ইত্যাদি আমরা
আস্তে আস্তে সবাই মিলে দামাদামি করে চয়েস করলাম এবং ফ্রাই করলাম, কোনটা বারবিকিউ করে আমরা অর্ডার করলাম। মাছগুলো যখন ভাজা হচ্ছিল, বিশেষ করে যখন টুনা মাছটা ভাজা হচ্ছিল, এর সুঘ্রাণ চারিদিকে ছড়িয়ে পড়তেছিল। এরপর আমরা অপেক্ষা করতেছিলাম কখন আমাদের মাছগুলো ভাজা হবে এবং মাছগুলো আমরা কখন খাবো। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর লাগলো, কারণ আমরা প্রথমবারের মতো অনেক প্রাণী ট্রাই করলাম, বিশেষ করে স্কুইড এবং অক্টোপাস। আস্তে আস্তে আমরা খাওয়া দাওয়া শেষ করে সব কিছু গুছিয়ে আমাদের হোটেলের দিকে গমন করলাম এবং হোটেলের দিকে গমন করার পর আমরা রুমে গিয়ে আমাদের একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর সকল মালামালগুলো একেবারে সাজিয়ে রাখলাম যেগুলো আমরা ক্রয় করেছি। এরপর রাতে ডিনার করার জন্য আমরা নির্ধারিত জায়গায়, অর্থাৎ হোটেলের যে 2 তলায় নির্ধারিত খাবারের কক্ষ রয়েছে সেখানে গমন করলাম। আর সেখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে যাব, তখনই আমাদের শিক্ষক মহোদয়গণ বললেন যে আজকে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং একটা সেমিনার রয়েছে। তারপর আমরা যে হোটেলের হলরুম রয়েছে, হোটেলের হলরুমে গেলাম। হলরুমে চলে যাওয়ার পর আমরা সবাই খুবই আনন্দিত হলাম, কেননা আমরা একসঙ্গে হলাম আবার, এবং সকল শিক্ষক মহোদয়গণ আমাদেরকে বলছিলেন, ব্রিফ দিচ্ছিলেন, বিভিন্ন ট্যুরের আইডিয়াগুলো, বিভিন্ন ট্যুরের ধারণাগুলো দিচ্ছিলেন। আমরাও একে অপরের সঙ্গে শেয়ার করতেছিলাম। আমরা আমাদের সম্মানিত শিক্ষক এবং আমাদের পছন্দের শিক্ষক স্বপ্না ম্যামকে অনুরোধ করলাম একটি গান গাওয়ার জন্য। ম্যামও আমাদের ডাকে সাড়া দিলেন এবং খুবই সুন্দর এবং খুবই চমৎকার কণ্ঠে ম্যাম একটি গান পরিবেশন করলেন। ম্যামের গানটি ছিল অত্যন্ত চমৎকার এবং আমাদের হৃদয়স্পর্শী। যে গানটি শুনে আমাদের হৃদয় অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়লাম। আমাদের বন্ধুত্বের টান, আমাদের সকল ফ্রেন্ডরা মিলে একটা টান অনুভব করলাম। আমরা সবাই একত্রিত, আমরা সবাই একসাথে রয়েছি। হয়তো একসময় আমরা এক একজন এক এক জায়গায় চলে যাব, এরকম একটা গান ম্যাম আমাদেরকে গেয়ে শোনালেন। আজ আমাদের একেবারে শেষ দিন, তাই আমরা তাড়াতাড়ি সকালবেলা উঠলাম, সমুদ্রে গিয়ে আমরা সূর্যোদয়টা দেখলাম। সূর্যোদয় দেখার পর আবার আমরা একটু সমুদ্রে নামলাম, সমুদ্রে হাঁটাহাঁটি করলাম। আমরা আমাদের ব্যানার নিয়ে আমরা সকলে এক ধরনের জার্সি পরে, আমরা যেটা বানিয়েছিলাম সেটা পরে আমরা গ্রুপ ফটো তুললাম, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করলাম, সমুদ্রে একটু হাঁটলাম, সবাই একসঙ্গে হলাম। যদিও আমরা চলে যাব আজ, তবুও সমুদ্রটা শেষবারের জন্য দেখার জন্য আমরা আমাদের আপন জায়গা সব কিছু ছাপিয়ে আমরা আমাদের বন্ধুত্ব, আমরা আমাদের একতাবদ্ধতা বজায় রেখেছি পুরো দিন, পুরো ট্যুর সময়। এরপর আস্তে আস্তে আমরা হোটেলে দিয়ে গমন করতে শুরু করলাম সকালে নাস্তা খাওয়ার জন্য। আমরা সকলে একসঙ্গে হলাম, নাস্তা করলাম। নাস্তা করে আমরা আমাদের হোটেল রুমে চলে গেলাম। রুমে চলে যাওয়ার পর আমরা সকল ব্যাগপত্র গুছিয়ে নিলাম। আমরা যে জিনিসপত্রগুলো কিনেছিলাম সেগুলো আস্তে আস্তে গুছিয়ে নিলাম। এরপর আমাদেরকে বলা হলো সবাইকে একসঙ্গে হওয়ার জন্য, এবং সকল কিছু গুছিয়ে সকল কিছু চেক করে আমরা একেবারে হোটেল রুমের নিচে চলে গেলাম। ট্রেন স্টেশনটা রয়েছে সেখানে আমাদেরকে পৌঁছে দিল সময় মতোই। আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে নেমে আমাদের ট্রেনটিতে উঠে পড়লাম, যে যার আসন গ্রহণ করলাম। এরপর কিছুক্ষণ বাদেই আমাদের ট্রেনটি আস্তে আস্তে যাত্রা শুরু করলো। দিনের বেলায় দুই পাশের ট্রেনের যে সৌন্দর্য, দুই পাশের যে নান্দনিকতা, সেটা আমরা উপভোগ করতেছিলাম। কেননা আমরা যখন আসছিলাম তখন একেবারে রাত ছিল, সকালবেলা হালকা হালকা আমরা উপভোগ করতেছিলাম, বাট এখন যাওয়ার সময় আমরা একেবারে দিন ভর দুপুরে যাচ্ছি এবং দুই পাশের ট্রেনের যে সৌন্দর্যটা সেটা আস্তে আস্তে উপভোগ করতেছি। ট্রেনের ভিতরেই আমাদের দুপুরের যে খাবারটা সেটা প্রদান করা হলো। দুপুরের খাবারটা আমরা খেয়ে নিলাম। দুপুরের খাবারটা ট্রেনের ভিতর খাওয়ার পর হালকা একটু রেস্ট নিলাম। এর ফাঁকে আমরা আবার একটু আনন্দঘন পরিবেশ ক্রিয়েট করার চেষ্টা করলাম। আমরা হালকা গান পরিবেশন করা, হালকা একটু এনজয় করা শুরু করলাম। এরপর আস্তে আস্তে আমাদের ট্রেনটি চট্টগ্রাম গিয়ে পৌঁছালো। চট্টগ্রাম গিয়ে পৌঁছানোর পর আমরা একটু হালকা বের হলাম, কারণ চট্টগ্রামে একটু যাত্রা বিরতি দেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রামে যাত্রা বিরতি নেওয়ার পর আবার আমাদের ট্রেনটি যাত্রা শুরু করলো আস্তে আস্তে করে। তারপর পথিমধ্যে যদিও একটু দুর্ঘটনার মতোই ঘটেছিল, কেননা এখানে হচ্ছে গিয়ে ট্রেন লাইন ঠিক করতেছিল যারা, তারা হয়তো ট্রেন আসার সংবাদটা পায়নি, যার কারণে এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আমাদেরকে একটু বিলম্ব পোহাতে হয়েছিল।
ধীরে ধীরে আমাদের ট্রেনটি যাত্রা করতে করতে রাতের বেলায় পৌঁছে গেলাম আমাদের নির্ধারিত যাত্রাপথে। আমরা অধিকাংশই নেমে পড়লাম এয়ারপোর্ট ট্রেন স্টেশনে নেমে আমরা সবাই সবার মতো শেষবারের মতো দেখা করলাম। আমাদের শিক্ষক মহোদয়গণ আমাদেরকে বিভিন্ন পরামর্শ দিলেন এবং আমরা যেন একেবারে নিরাপদে বাসায় পৌঁছাতে পারি সবার জন্য সেই ব্যবস্থা করে দিলেন এবং আমরা একে অপরের সঙ্গে খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট করেছিলাম এই কয়দিন। এটা বজায় রেখেই আমরা বাসায় পৌঁছে গেলাম। আমার লাইফের অন্যতম সেরা একটা ট্যুর, আমরা যারা গিয়েছি তাদেরও অধিকাংশেরই একটা সেরা একটা ট্যুর। কেননা হয়তো আমরা পার্সোনালভাবে পরিবারের সঙ্গে হয়তো আসতে পারি, কিন্তু এভাবে সকলে একত্রে আমরা মিলেমিশে একসঙ্গে আসার এরকম সুযোগ খুব একটা হয় না। তাই বলবো, আপনারা যারা ভ্রমণ ভালোবাসেন, ভ্রমণ করতে পছন্দ করেন, তারা অবশ্যই ভ্রমণ করবেন, বন্ধু বান্ধবদের নিয়ে একসঙ্গে ভ্রমণ করবেন। কেননা পরিবারের সঙ্গে আসা আর বন্ধু বান্ধবদের সঙ্গে একসঙ্গে আসা এটা কখনোই এক হতে পারে না। তাই বেশি বেশি ভ্রমণ করুন, নিজের চিন্তার জগৎকে প্রসারিত করুন। ধন্যবাদ সবাইকে।